সুপ্রিয় দর্শক, আমি সিরাজুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের টেবিল টকে। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আজ মহান স্বাধীনতা দিবস। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি সালাম ও গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। দর্শক, আজকের বিষয় আমাদের স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি এবং আজকের বাস্তবতা। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া। তিনি চলতি দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি টেকসই ব্যাংকিং এবং আত্ম উন্নয়ন বিষয়ে বেশ কিছু গ্রন্থের রচয়িতা। জনাব আবু রেজা, আপনাকে স্টুডিওতে স্বাগত। অনেক ধন্যবাদ। দর্শক, পরিচয় পর্বের পর আমরা আলোচনায় চলে যাচ্ছি। জনাব আবু রেজা, আপনাকে স্টুডিওতে স্বাগত জানানোর পর আপনার কাছ থেকে শুনতে চাই যে স্বাধীনতার এত বছর পর কতটা অর্জিত হয়েছে আমাদের অর্থনৈতিক মুক্তি? আজকে মহান স্বাধীনতা দিবস 26শে মার্চ। এই মহান স্বাধীনতা দিবসে আমি স্বাধীনতার যে শহীদ যারা তাদের সর্বোচ্চ ত্যাগ অর্থাৎ জীবনকে বিসর্জন দিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সাথে সাথে আমাদের যে জুলাই বিপ্লব 24, সেখানে যে অসংখ্য তরুণ ভাই বোনেরা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরকেও স্মরণ করছি। কারণ 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেটা যেমন একটি ভূখণ্ড সার্বভৌমত্বের জন্য যুদ্ধ হয়েছিল, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যুদ্ধ হয়েছিল। সে অর্থনৈতিক মুক্তি এখনও অর্জিত হয়নি বিধায়ী এবং বৈষম্যহীন সমাজ কায়েম হয়নি, এবং সেই বৈষম্যের বিরুদ্ধে কিন্তু এই 24-এর যে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। সেই কারণে আজকে এই 2025-এর 26শে মার্চে এসে এই মহান স্বাধীনতা দিবসে এসে আমাদের আত্মবিশ্লেষণ করে দেখতে হবে যে আমরা এতগুলি বছর পার হয়ে গেলাম, আমাদের সাথে যারা স্বাধীনতা অর্জন করেছিল সে সমস্ত দেশ অনেক দূরে এগিয়ে গেছে, আমরা কেন অর্থনৈতিকভাবে এগোতে পারলাম না? সেই আত্মবিশ্লেষণটা বোধহয় আমাদেরকে জাতি হিসেবে করতে হবে। কারণ রাজনৈতিকভাবে অনেক পট পরিবর্তন হয়েছে। আমরা জানি যে 1947 সালে আমরা একবার স্বাধীন হয়েছিলাম, সেখানেও পাকিস্তান থেকে ব্রিটিশ থেকে পাকিস্তান হলো। সেক্ষেত্রেও কিন্তু এই অঞ্চলের মানুষই মেন ভূমিকা রেখেছিল। আমাদের যে সমস্ত রাজনৈতিক লিডাররা ছিলেন তারা কিন্তু তখন ভূমিকা রেখেছিলেন, এবং তৎকালীন এই এলাকার মানুষও সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল। সে ফকির বিদ্রোহ থেকে শুরু করে তিতুমির, বাঁশের কিল্লা সব মিলিয়ে সে আন্দোলনটা হয়েছিল মূলত অর্থনৈতিক মুক্তির জন্য এবং অর্থনৈতিক বৈষম্য এবং ব্রিটিশ শোষণ শাসনের বিরুদ্ধে। এরপরে যে আমরা পাকিস্তান পেলাম, সেখানেও আমরা দেখলাম যে আমরা আবার আশাহত হলাম। অর্থাৎ পাকিস্তানের একটা শিল্প গোষ্ঠী এবং পাকিস্তানের শাসক গোষ্ঠী, তারা এই বাংলাদেশকে তাদের একটা কলোনি হিসেবে চিন্তা করলো, যার কারণে আবার বাংলাদেশের মানুষকে নতুন করে স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করতে হলো। এবং 1971 সালে অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে সাম্য ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যে চিন্তা নিয়ে তারা আপামর জনগণ সেই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে আমরা 1971 সালের 26শে মার্চ আমরা যে স্বাধীনতা পেলাম, 16ই ডিসেম্বর যেটা শুরু হলো এবং 16ই ডিসেম্বর যে বিজয় অর্জিত হলো। এরপরে দীর্ঘ সময় কেটে গেছে, কিন্তু আমরা পুরোপুরি অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারিনি। এবং 1971 সালের পরে একটা সময় এমনও উপাধি দেওয়া হয়েছিল যেটা বটমলেস বাস্কেট, তলাবিহীন ঝুড়ি বলা হয়েছিল। এরপরে 80-র দশকে এসে যখন আবার রাজনৈতিক পট পরিবর্তন হলো, যখন ব্যক্তি মালিকানায় মিল কলকারখানা ছেড়ে দেওয়া হলো, নতুন ব্যাংক বিমা প্রতিষ্ঠা হলো, তখন কিন্তু আসলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন মূলত শুরু হলো। সেটা আবার মাঝখানে এসে রাজনৈতিক কারণে নানা কারণে ব্যাহত হয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, এবং সেই বাধাগ্রস্তটা চরম আকার ধারণ করেছিল গত সরকারের আমলে। এবং যেটা আমরা দেখি যে 2022 সাল পর্যন্ত যে দারিদ্র এবং খাদ্য নিরাপত্তা ছিল সেটা হ্রাস পেল। সেটা হ্রাস পেয়ে 24-এ এসে আমাদের দারিদ্রের সংখ্যা আরও বৃদ্ধি পেল সর্বশেষ সময় সরকারের পতনের আগে। যে এবং ইভেন যেটা আমরা সবসময় দাবি করতাম যে আমাদের খাদ্যে আমরা নিরাপত্তা অর্জন করছি এবং স্বয়ংসম্পূর্ণ হয়েছে, সেটাও 24-এর পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে খাদ্য নিরাপত্তাহীনতাও বেড়েছে। এবং দারিদ্রের সংখ্যা যেটা 2022 সালে যেটা ছিল তার থেকে 24-এ এসে আরও বেড়েছে। এবং সেই প্রেক্ষাপটে কিন্তু এই যে ছাত্ররা যে একটা অভ্যুত্থান করলো
হ্যাঁ, সে অভ্যুত্থানের যদিও প্রথম কথা ছিল বৈষম্য দূর করা, বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী কোটা আন্দোলন, বিরোধী আন্দোলন, কিন্তু সেটা পরবর্তী সময় এক দফার আন্দোলন হলো এবং এখন আমরা বুঝতে পারছি যে আন্দোলনটা সফল হওয়ার পিছনে সার্বিক যে বৈষম্য, সাধারণ মানুষের সঙ্গে যে সমাজের উচ্চ শ্রেণীর মানুষের বৈষম্য, আয়ের বৈষম্য, সম্পদের বৈষম্য, এই যে খাদ্য নিরাপত্তার বিষয়ে বৈষম্য, এই সব বৈষম্যের কারণেই কিন্তু শহরের সাথে গ্রামীণ বৈষম্য, এই সব বৈষম্যের কারণে কিন্তু সবাই মিলিতভাবে এই পরিবর্তনটা এনেছে। তো এখন এই পরিবর্তন মানুষের ভিতরে যে একটা আকাঙ্ক্ষা সৃষ্টি করেছে, এই আকাঙ্ক্ষা কিন্তু একবার 1947 সালে সৃষ্টি হয়েছিল, 1971 সালে সৃষ্টি হয়েছিল, 1990 সালে সৃষ্টি হয়েছিল, বারবার আকাঙ্ক্ষা সৃষ্টি হচ্ছে, আবার আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। এইবার এই আকাঙ্ক্ষার যারা কারিগর, যারা মূল সামনে যোদ্ধা হিসেবে কাজ করেছে, ইয়াং জেনারেশন, তাদের বড় একটা অংশ কিন্তু দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে চিন্তা করতো যে রাজনীতি হচ্ছে আমাদের জন্য না, এবং মেধা সম্পন্ন ছাত্ররা, যুবকরা রাজনীতি যেত না, যার কারণে মেধাহীন এক ধরনের নেতৃত্ব আমরা পেয়েছিলাম। মেধাহীন, লোভী এবং যারা বিদেশে টাকা পাচারকারী, এবং এরকম একটা নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব এরকম ছিল। ব্যতিক্রম বাদে শিল্পপতিদের একটা অংশ এর সঙ্গে জড়িত হয়েছিল। তো সেখান থেকে বেরিয়ে আসার যে একটা সম্ভাবনা দেখা দিছে এই জুলাই বিপ্লবের মাধ্যমে, আমি মনে করি যে ছাত্ররা, মেধাসম্পন্ন যারা, যারা মেধা, দক্ষতা, মননশীলতা যাদের আছে, তারা রাজনীতিতে আসছে। তো এখন তারা কি করতে পারে, কি তাদের পরিকল্পনা, সেটা আমাদের দেখার বিষয়। তো সেক্ষেত্রে আমার বক্তব্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমেরিকা বা ইউরোপের মডেল এখানে চলবে না, আমাদের দেশের মডেল আমাদের দেশের মতো করে চলতে হবে। কারণ আমাদের দেশের অর্থনীতির মূল যে ভিত্তি, সেটা হলো তিনটা বিষয়ের উপর দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে কৃষি, একটি হচ্ছে যে গার্মেন্ট শিল্প, বিদেশে যে রপ্তানি হয়, আরটা হচ্ছে আমরা বিদেশে যে আমাদের শ্রমিকরা যায়, জনশক্তি রপ্তানি হয়। এই তিনটা ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, যখন আমরা বৈশ্বিকভাবে চিন্তা করি, তখন আমরা দেখব যে এই যে আমাদের যে জনশক্তি রপ্তানি এবং গার্মেন্ট শিল্পের মাধ্যমে পোশাক রপ্তানি, এটা কিন্তু দিন দিন প্রতিযোগিতার মুখে পড়ছে। সেই কারণে আমাদের নতুন নতুন ক্ষেত্র খুঁজে বের করতে হবে এবং এই সব ক্ষেত্রে আমাদের দক্ষতা, যোগ্যতা বৃদ্ধি করতে হবে। জি, আবু রেজা মোহাম্মদ ইয়াহি, আপনাকে ধন্যবাদ। আপনি চমৎকার বলছিলেন। আপনার কাছে আপনার আলোচনা থেকে ছোট একটা প্রশ্ন করতে চাই, তারপর আমি আরও কিছু মৌলিক প্রশ্নে যাবো আপনার সাথে আলোচনায়। সে প্রশ্নটা হচ্ছে যে, এই যে আপনি বলছিলেন যে একটা পরিসংখ্যান তুলে ধরলেন যে 22-23 অর্থ বছরে দারিদ্র্যের হার বেড়েছে, 24-এ এসে আপনার খাদ্য নিরাপত্তাহীনতা আরও বেশি তৈরি হয়েছে। অথচ বিগত সরকারের আমলে শুধু কিন্তু আমাদেরকে উন্নয়নের গল্প শোনানো হয়েছে, প্রচণ্ড রকমের দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে বলা হয়েছে। তারপরে এরকম বলা হয়েছে যে আমরা প্রতি মুহূর্তে উন্নয়নের গল্প শুনেছি এবং এত বেশি উন্নয়ন হয়েছে যে সেটাকে তৎকালীন সরকার মানে উন্নয়নের জোয়ার হিসেবে দেখেছে। তাহলে এই এবং তারা কিন্তু এক রকমের পরিসংখ্যানও দিত। তাহলে ওই পরিসংখ্যান এবং ওই দাবিগুলো কি তাহলে ভিত্তিহীন বা ভুয়া ছিল? আসলে হচ্ছে যে উন্নয়ন, যদি আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে কিছু উন্নয়ন হয়েছে, সেটা হলো অবকাঠামোগত উন্নয়ন, যেমন পদ্মা সেতু হয়েছে, তাই না? কিন্তু সেই পদ্মা সেতুর পিছনে এলিভেটেড এক্সপ্রেস হয়েছে। এখন এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে কারা চলাচল করে? দেশের যে 18.5 কোটি 19 কোটি মানুষ এবং যাদের ম্যাক্সিমাম গ্রামে বসবাস করে, তাদের জীবনে কি উন্নয়নের ছোঁয়া লেগেছে কিনা? তারা কি এলিভেটেড এক্সপ্রেসের সুবিধা পাচ্ছে কিনা? এরপরে পদ্মা সেতুর পিছনে যে টাকাটা খরচ হয়েছে, সেই টাকাটার বড় একটা অংশ অপচয় হয়েছে, দুর্নীতি হয়েছে, তাই না? দুর্নীতি হয়েছে। আর একটা দেশের উন্নয়ন বলতে রাস্তাঘাট বা এই সেতুর উন্নয়ন বোঝায় না। এগুলো কিন্তু আমরা পাশের দেশ বা অন্যান্য দেশে দেখি, এগুলো নিয়ে এরকম সেতু অহরহ হচ্ছে। আপনি মিডল ইস্টে যান বা বিভিন্ন জায়গায় যান, এই ধরনের কাঠামো, এগুলোকে কোনো আলোচনার বিষয় না, এগুলো তো হবেই। একটা দেশের সরকারের কাজ কি? তারা তো এগুলোকে ফ্যাসিলিটেট করবে, রাস্তাঘাট তৈরি করবে, ব্রিজ করবে, কালভার্ট করবে। এগুলা উন্নয়ন হিসেবে শো করা কোনো বিষয় না। উন্নয়নের সূচক কি? উন্নয়নের সূচক হচ্ছে যে মানুষের
ভিতরে সুখ বাড়ছে কিনা, মানুষের দারিদ্রতার হ্রাস হচ্ছে কিনা, মাথাপিছু আয় বৈষম্য কমছে কিনা, মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে কিনা। এখন মজার ব্যাপার হচ্ছে আমাদের দেশে এই সব বিষয়ে যে পরিসংখ্যান দেওয়া হয়েছিল সেগুলোও দেখা গেল যে সেই পরিসংখ্যানগুলোও সঠিক না। ইভেন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের যে পরিসংখ্যান দেওয়া হয়েছিল সেটাও সঠিক না। এ ব্যাপারে আমি একটা কথা বলি, আমাদের একজন বুদ্ধিজীবী, প্রখ্যাত বুদ্ধিজীবী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন যে পরিসংখ্যান হচ্ছে এমন একটা জিনিস, মিথ্যা ডাহা মিথ্যা পরিসংখ্যান। তা আমরা এই কথাটার সত্যটা দেখলাম গত সরকারের আমলে, যে মানে যে পরিসংখ্যানটা দেওয়া হচ্ছে সেটা ডাহা মিথ্যা, এবং তার উপর ভিত্তি করে যে উন্নয়নের গল্প, সেই উন্নয়নের গল্পের যে ফানুসটা সেটা ফুটা হয়ে গেছে। এবং যেটার চিত্র আমরা দেখতে পাচ্ছি যে এই অল্প দিনের ভিতরে এই 23 ওই গত সরকারের আমলের যে অর্থনৈতিক দুর্নীতি, অপচয়, মাফিয়া চক্র, যে টাকা লুট, তার কারণে 23-24-এ 30 লাখ কোটি টাকা ধার বাংলাদেশ ব্যাংকে দিতে হয়েছে বিভিন্ন ব্যাংকে। অথচ যে ব্যাংকগুলো নিজেরাই লিকুইডিটি সারপ্লাস ছিল, কিন্তু সেগুলোকে এমন ফোকলা করা হয়েছে মাফিয়া চক্রের লুটপাটের কারণে যে সেখানে টাকা ছাপিয়ে দেওয়া হয়েছে এবং বাংলাদেশ ব্যাংক বাধ্য হয়েছে প্রায় 30 লাখ কোটি টাকা ধার দিতে। তো এই হলো উন্নয়ন। জি জি, শাহ মোহাম্মদ আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া, আপনার কাছ থেকে আমরা আরও শুনবো। আপনার ছোট্ট একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, সময় হলো একটা বিরতির, সঙ্গেই থাকুন, খুব শিগগিরই ফিরছি। দর্শক, বিরতি শেষে ফিরে এলাম। আপনারা আছেন এশিয়ান টেলিভিশনের সাথে, দেখছেন টেবিল টক। জনাব আবু রেজা, আপনার কাছে আমরা যে আলোচনা শুনছিলাম তার ধারাবাহিকতা এবার আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে করি এবং তার বিষয়ে বিস্তারিত আলোচনা শুনতে চাই। আমাদের আপনি যে বলছিলেন আলোচনার শুরুতে যে আমাদের দেশের অর্থনৈতিক মুক্তি পুরোপুরি আসেনি, এই যে অর্থনৈতিক মুক্তি পুরোপুরি অর্জিত হলো না, এর প্রধান কারণ কি? তার মানে আমাদের সামনে কি কি বাধা ছিল, যদি খুব পয়েন্ট আকারে বলেন। না, এখানে এক নাম্বার বাধা যেটা, সেটা হচ্ছে দক্ষ জনশক্তি আমরা গড়ে তুলতে পারিনি। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, শিক্ষাবিদ ইত্যাদি তৈরি হয়, কিন্তু তারা যখন প্র্যাকটিক্যালি ফিল্ডে যায় তখন কিন্তু দক্ষতার পরিচয় দিতে পারে না। এর কারণ হচ্ছে যে আমাদের দেশে কোনো পরিকল্পনা এরকম ছিল না যে আমাদের দেশে ডাক্তার কতজন দরকার, ইঞ্জিনিয়ার কতজন দরকার, হ্যাঁ, ফিলোসফার কতজন দরকার, এবং এখানে টেকনিশিয়ান কতজন দরকার। আপনি দেখবেন যে ভালো টেকনিশিয়ান আপনি পাবেন না। এবং আমরা এই স্বাধীনতার এত বছর পরেও এই আলপিন থেকে শুরু করে এরোপ্লেন তৈরির কোনো কারখানা কি বাংলাদেশে গড়ে উঠেছে? বাংলাদেশে একটা শিল্প গোষ্ঠী গড়ে উঠেছে, কিন্তু দুঃখজনকভাবে হলেও বলতে হচ্ছে আমাকে যে এই শিল্প গোষ্ঠীর কিছু ব্যতিক্রম বাদে বাকিটা মাফিয়া চক্রে পরিণত হয়েছিল। তারা কিন্তু বাংলাদেশে ওই ধরনের শিল্প কলকারখানা খুব একটা গড়ে তোলেনি, এবং যেগুলো গড়ে উঠছে সেগুলো দেখবেন ম্যাক্সিমাম বিদেশি সমস্ত অ্যাসেম্বল হয়, ওখান থেকে মালামাল সব আসে এখানে। কিন্তু আমাদের যদি শিক্ষা ব্যবস্থায় এই আমাদের যে বুয়েট আছে, আমাদের যে অন্যান্য কারিগরি প্রতিষ্ঠান আছে, সেইখানে যদি আমরা বিদেশ থেকে ওরকম টিচারও দরকার হলে নিয়ে আসতাম, নিয়ে এসে আমরা কি করে এরোপ্লেন তৈরি করা যায়, আলপিন তৈরি করা যায়, কি করে ভারী শিল্প তৈরি করা যায়, সেদিকে যদি নজর দিতাম তাহলে একদিকে আমরা শিল্পের দিকে এগোতে পারতাম। সেটা খুবই সীমিত আকারে হয়েছে। তো এই যে শিল্পপতিরা শিল্পের দিকে না ঝুঁকে, অর্থাৎ যারা নামে শিল্পপতি, তারা শিল্পের দিকে না ঝুঁকে মাফিয়া চক্র, একটা বিরাট অংশ মাফিয়া চক্রের মতোই কাজ করেছে আপনি বলছেন, এবং আমরা কম বেশি সেটা জানি বুঝি। তো এই জায়গায় সরকারগুলোর নিয়ন্ত্রণের কোনো সুযোগ ছিল না। সরকারগুলো কি করেছে? তারা নিয়ন্ত্রণ করতে পারতো না। আসলে এখানে তো সরকারের বিষয়ে আমি আগেই বলেছি, তারা যে উন্নয়নের গল্প তৈরি করেছিল, সরকার বলতে আসলে সরকার নিজেই মাফিয়া চক্রের একটা অংশ। এই যে টোটাল যে ফ্যাসিস্ট সরকার যখন থাকে তখন মাফিয়া চক্র তাদেরকে হেল্প করে, আবার সেই সরকার তাদেরকে হেল্প করে। একটা মাফিয়া চক্রকে সরকার অর্থাৎ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে, যার কারণে সরকার তাদেরকে দমানো তো বাকি থাক,
তাদের কাছ থেকে এই তাদের সরকারকে অবৈধ সরকারকে টিকিয়ে রাখার জন্য যে অবৈধ নির্বাচন করবার জন্য যে আর্থিক সহযোগিতা, সেটাই মাফিয়া চক্রের কাছ থেকে নিচ্ছে। আর এই মাফিয়া চক্র আবার ব্যাংক বিমা লুট করে সে টাকা উঠিয়ে নেওয়ার চেষ্টা করছে। জি, আমি আপনার কাছে আর একটা বিষয় জানতে চাই যে এই যে জুলাই বিপ্লবের পর দেশে কিন্তু অনেক সম্ভাবনা তৈরি হয়েছে বলা হচ্ছে, এবং অর্থনীতির ক্ষেত্রে অনেকেই সম্ভাবনার কথাও বলছে। অর্থাৎ সম্ভাবনা বলতে বেসিক্যালি ঘুরে ফিরে কিন্তু অর্থনৈতিক সম্ভাবনার কথাই মূলত বলা হচ্ছে। তো আমাদের সামনে কি কি সম্ভাবনা আছে, কি কি সম্ভাবনা দেখছেন আপনি? আমি যেটা বলছিলাম যে আমাদের দেশে যে শিল্প কলকারখানা গড়ে তোলা দরকার, সে ব্যাপারে আমাদের শিক্ষা কারিকুলাম চেঞ্জ করা দরকার, এক নম্বর কথা। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের একটা পরিকল্পনা করা উচিত যে আমাদের দেশের জন্য কোনটা কতটা দরকার। তৃতীয়ত হচ্ছে যে প্র্যাকটিক্যালি মানুষের এই ইয়াং জেনারেশনের ভিতরে উদ্যোক্তা সৃষ্টি করা। আমরা কিন্তু দেখছি যে আগেও যেটা ছিল, এখনও যেটা ছিল, এবং আন্দোলনটাই শুরু হয়েছিল বিসিএস ক্যাডারের কোটা নিয়ে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে আমাদের দেশের একটা বড় শ্রেণীর ভিতরে এই চিন্তা যে আমি বিশ্ববিদ্যালয়ে পাশ করে বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়ে আমার একটা চাকরি দরকার। কিন্তু চাকরিজীবীদের দিয়ে দেশের সার্বিক উন্নয়ন হবে না। একটা সংখ্যক চাকরিজীবী বিশেষ ক্যাডার দরকার, আমার দরকার উদ্যোক্তা। সে উদ্যোক্তা সৃষ্টির পরিকল্পনা কিন্তু ওইভাবে শিক্ষা প্রতিষ্ঠানে নাই আমাদের। এখন এই শিক্ষা প্রতিষ্ঠানে উদ্যোক্তা সৃষ্টির পরিকল্পনা নিতে হবে। এরপরে আমি যে কথাটি বলতে চাই, আজকে এই যে মহান স্বাধীনতা দিবসে এবং এই জুলাই বিপ্লবের পরে আমাদের ইয়াং জেনারেশন যে রাজনীতিতে আসছে, এটা আমরা স্বাগত জানাই। কিন্তু যে কোনো রাজনৈতিক দলেরই বাংলাদেশে এখন যারা কার্যকর রাজনৈতিক দল আছে, তাদেরকে কিন্তু এখন সুস্পষ্টভাবে অর্থনৈতিক কর্মসূচি জনগণের কাছে দিতে হবে, যে তারা কিভাবে দারিদ্র্য বিমোচন করবে, কিভাবে আয় বৈষম্য কমিয়ে আনবে, কিভাবে যারা গ্রামের অর্থনীতিতে খুব কষ্টে আছে তাদের কাছে অর্থনৈতিক সেবা পৌঁছে দিবে, কিভাবে এই যে ট্রাফিক জ্যামের কারণে আমাদের যে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এটা কিভাবে দূর করবে। হ্যাঁ, এরপরে মানুষের এটার সঙ্গে অর্থনীতির সঙ্গে কিন্তু মানুষের স্বাস্থ্য জড়িত। মানে স্বাস্থ্যহীন মানে কোনো জাতি কিন্তু উন্নয়ন করতে পারে না। এখন তাহলে এই জাতির স্বাস্থ্য সেবা কিভাবে নিশ্চিত করতে হবে? আমাদের কিন্তু নেতারা একটু সর্দি কাশি হলে বিদেশে চলে যায়, সিঙ্গাপুর, থাইল্যান্ড, লন্ডন, আমেরিকা। তাহলে এই স্বাস্থ্য খাতের দিকে। এরপরে আমরা বাজার অর্থনীতির কথা বলি। এই গত বছর পর্যন্ত আমরা দেখছি যে ঈদের সময় সব বাজার করতে যারা বেশি আর্থিক অবস্থা ভালো তারা সিঙ্গাপুর, ব্যাংকক, দুবাই চলে যেত, আর বাকিরা চলে যেত কলকাতায়। তো এই যে তার মানে কি, আমরা এখানে একটা আমাদের বড় একটা বাজার আছে, 18.5 কোটি মানুষের বাজার। সেই বাজারে খাদ্য সরবরাহ করা, চিকিৎসা সেবা দেওয়া বা পোশাক দেওয়া, সেটার যে ব্যবস্থাটা ছিল সেটার উপর আস্থা ছিল না, যার কারণে মানুষ চলে যেত। কিন্তু এবার বাধ্য হয়ে ভিসা পাচ্ছে না বিধায় ইন্ডিয়ায় যেতে পারছে না। এবং যার কারণে এখন দেখা যাচ্ছে যে যেটা একটা খবর বেরিয়েছে যে কলকাতার যে দোকানগুলা তার অনেক দোকান বন্ধ হয়ে গেছে কারণ বাংলাদেশের ক্রেতারা সেখানে যায়নি। তাহলে একটা হলো মানসিকতা চেঞ্জ করতে হবে, আরেকটা হচ্ছে আমাদেরকে এই সমস্ত ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হতে হবে, আত্মনির্ভরশীল হতে হবে, যাতে চিকিৎসার জন্য বাইরে যেতে না হয়, পোশাক কিনতে বাইরে যেতে না হয়। হ্যাঁ, চিকিৎসার জন্যে যেমন ঠিক শিক্ষার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে প্রাইভেট, কিন্তু সেগুলোর উপর আস্থা নেই। ধনিক শ্রেণী তাদের ছেলে পেলে সব বাইরে পাঠায়, তারপরে মেধা পাচার হয়ে যাচ্ছে। এই সার্বিক বিষয়গুলোকে অ্যাড্রেস করতে হবে। আমাদের যারা নতুন প্রজন্মের রাজনীতিবিদরা রাজনীতি করতে আসছে তাদেরকে কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য জাতির সামনে দিতে হবে, এবং জাতি তখন বিচার করবে যে কাদের পরিকল্পনাগুলো বাস্তবসম্মত এবং কোনগুলা অনুসরণ করলে আমাদের এই সমস্যাগুলো সমাধান হতে পারে। যেহেতু সামনে ইলেকশন আছে, সেই জন্য আমি এই বক্তব্যগুলো বললাম যে এই কর্মসূচি জাতির সামনে দিতে হবে। শুধু অর্থনৈতিক বৈষম্য দূর করব, ট্রাফিক জ্যাম দূর করব, হ্যাঁ, এগুলো বললে হবে না, কিভাবে করবে। যেমন কেউ সুনির্দিষ্টভাবে, যেমন কেউ বলছে যে আমরা ইসলামী অর্থনীতির মাধ্যমে বলবো, তাদেরকেও বলতে হবে যে ইসলামী অর্থনীতির মাধ্যমে জাকাত আদায় করে, ওসর আদায় করে কিভাবে তারা এটা করবে। আবার যারা মুক্ত অর্থনীতির কথা বলছে তাদেরকে বলতে হবে মুক্ত অর্থনীতির মাধ্যমে এই বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে তারা কিভাবে এই সমস্যাগুলো সমাধান করবে। জি, অনেক অনেক ধন্যবাদ আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া। আমরা আপনার কাছ থেকে আলোচনা আরও শুনবো।
আমরা আবারও আরেকটা বিরতিতে যাচ্ছি দর্শক, আবারও ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন, খুব শিগগিরই ফিরছি। আচ্ছা, এই দর্শক, বিরতি শেষে ফিরে এলাম। আপনারা আছেন এশিয়ান টেলিভিশনের সাথে, দেখছেন টক শো টেবিল টক। আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া, আপনার কাছে আমরা আরেকটা বিষয়ে একটু আলোচনা শুনতে চাই, তারপরে আরও দুটো বিষয় নিয়ে আপনার সাথে একটু কথা বলব। একটা বিষয় হচ্ছে যে আমরা পরিষ্কার যে যারা গত 15-16 বছর দেশের অর্থনীতির মূলে ছিল, মূল চালিকা শক্তি হিসেবে এই সমস্ত ব্যক্তি কাজ করেছে, অথচ তাদের একটা বিরাট অংশ এখন আমাদের এই অর্থনীতির সার্কেলের ভিতরে, গতির ভেতরে, চলমান অর্থনীতির ভেতরে তাদের কর্মকাণ্ড নেই। তারপরেও দেশের অর্থনীতি আছে, চলছে। এবং এবছরের রোজায় আমরা দেখছি যে পণ্যমূল্য যথেষ্ট আয়ের সাধ্যের ভেতরে বা বেশ নিয়ন্ত্রণে আছে, লাগামহীন হয়নি। এগুলো কিভাবে সম্ভব হচ্ছে বা কিভাবে সম্ভব হলো? আসলে একটা বিষয় যেটা, সেটা হলো যে প্রথমত যে সরকারটা আছে, এই সরকারের কিন্তু কোনো মানে এটা একটা নিরপেক্ষ সরকার, এবং এরা নিরপেক্ষভাবে চেষ্টা করেছে বাজারটাকে নিয়ন্ত্রণ করবার জন্যে, যেটা সিন্ডিকেট করে যে জিনিসের দাম বাড়ানো হয় সেটাকে মোটামুটি কন্ট্রোল করবার চেষ্টা করেছে। সম্পূর্ণ সফল হয়েছে আমি বলবো না, সেই কারণে কিন্তু বাজারে এটার মানে যে মূল্যস্ফীতি যেটা আছে, তারপরেও বাজারে জিনিসের দাম সব ক্ষেত্রে সব কিছু বাড়েনি, কিছু কিছু বেড়েছে। মোটামুটি একটা মানুষের ক্রয় ক্ষমতা ভালো মধ্যে আছে। এক নম্বর। 2 নম্বর হলো আপনি যেটা বলছেন যে অর্থনীতির মূল চালিকা শক্তি ওই যারা পালিয়ে গেছে তারা না। অর্থনীতির মূল চালিকা শক্তি বাংলাদেশের কৃষক এবং যারা এই যে শ্রম বাজারে অর্থাৎ বাইরে আছেন আমাদের প্রবাসী ভাইরা, তারা যে রেমিটেন্স পাঠায় সেটা। আরেকটা হচ্ছে এই যে গার্মেন্টসের উৎপাদন। এই গার্মেন্টসের উৎপাদন কিন্তু ব্যাহত হয় নাই, গার্মেন্টস শিল্প চলছে। তারপরে বিদেশে লোক রপ্তানি হচ্ছে, যদিও সেটা যে পরিমাণে হওয়ার কথা ছিল, যেমন 8 লাখ কথার কথা যার কথা ছিল 6 লাখ গিয়েছে, কিছু কম আছে, কিছু কম গিয়েছে। এরপরে কৃষকরা কিন্তু পালিয়ে যায় নাই, কৃষকরা তার লাঙল নিয়ে মাঠে আছে, উৎপাদন করছে এবং সেই খাদ্য শহরে আসছে, আমরা খাচ্ছি। তো যার কারণে অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের দেশে এখনো কৃষি, এরপরে এই যে বিদেশে যে আমরা গার্মেন্টস রপ্তানি করি, এরপরে হচ্ছে বিদেশে যে শ্রমিক ভাইরা থাকে রেমিটেন্স পাঠায়, এটাই কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের অর্থনীতির মূল 3টা চালিকা শক্তি, সেটা চালু আছে। আর একটা কথা এটার সঙ্গে আমি যোগ করতে চাই যে এ পর্যন্ত বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে, এটার ম্যাক্সিমামই হয়েছে ব্যক্তিগত উদ্যোগে। মানুষের পোটেনশিয়ালিটি, বাংলাদেশের মানুষের পোটেনশিয়ালিটি অত্যন্ত বেশি, এবং যেটা তারা দেশে যে যতটুকু দেখাতে পারে তার থেকে বিদেশে ভালো দেখাতে পারে, যেহেতু বিদেশে সুশাসন আছে, এর যে সিস্টেম আছে, যে সুশাসনের অভাবে কিন্তু গত সময় আমরা দেখেছি যে দেশের অর্থনীতি বিধ্বস্ত হয়ে গেছে। জি, সেক্ষেত্রে এই যে আপনি বললেন যে বাংলাদেশের মানুষের পটেনশিয়ালিটি অনেক বেশি, এর কারণ কি, এবং এই পটেনশিয়ালিটিটাকে আমরা আসলে আমাদের জন্য কিভাবে বেশি কাজে লাগাতে পারি? এটা পটেনশিয়ালিটি হচ্ছে কি, যখন মানুষ একটা ইসের ভিতরে পড়ে, সংগ্রাম আন্দোলনের ভিতরে পড়ে বা একটা চ্যালেঞ্জের মুখে পড়ে, তখন কিন্তু তার পটেনশিয়ালিটি গড়ে ওঠে। যেমন ঘরে দুলাল বলেন একটা, যে দেখে যে তার ফাদারের সম্পদ আছে, অনেক কিছু আছে, সে কিন্তু কষ্ট করতে রাজি হয় না। কিন্তু আমরা যারা গ্রাম থেকে উঠে এসেছি, গ্রামের সে মানে মাঠের আল ধরে হাঁটতে হয়েছে, মাইল পর মাইল হেঁটে স্কুলে যেতে হয়েছে, হ্যাঁ, তারপরে তো একটা জামা ছিল সেটাকে ধুয়ে করতে হয়েছে। এই যে এই চ্যালেঞ্জটা কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষের, সেই চ্যালেঞ্জের ভিতর দিয়ে মানুষ বড় হয়েছে। বড় হওয়ার কারণে তার যে পটেনশিয়ালিটি এবং তার যে সমস্যা মোকাবেলার, ক্রাইসিস ম্যানেজমেন্টের ক্ষমতা বেশি। যেমন আমরা কিছুদিন আগেই দেখলাম, যখন ফেনী নোয়াখালী অঞ্চলে বন্যা হলো, তখন এমন একটা মানে প্রচার হলো যে এটা এই এলাকা পুরা ধ্বংস, কিন্তু দেখেন অল্প দিনের ভিতরে কিন্তু তারা ঘুরে দাঁড়িয়েছে পুরো, এবং সিডর, আইলা ইত্যাদি কিন্তু আমরা মোকাবেলা করেছি।
হ্যাঁ, তাই না, এটা কিন্তু বাংলাদেশের মানুষের যে তাদের ভিতর যে পোটেনশিয়ালিটি আছে, সহ্য ক্ষমতা আছে এবং অল্পে সন্তুষ্ট। বাংলাদেশের মানুষ কিন্তু অল্পতেই সন্তুষ্ট। তাহলে একথা খুব পরিষ্কার করে বলা যায়, বেশ জোর দিয়েই বলা যায় যে আমাদের এই যে পটেনশিয়ালিটি, এর পেছনে সবচেয়ে বড় যে শক্তি সেটি হচ্ছে গ্রামীণ জনপদের মানুষ। জি, ধন্যবাদ। মোহাম্মদ ইয়াহিয়া, আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া, আপনার কাছে আর একটা বিষয় জানতে চাই, একদম এটা অনেকটা আপনাদের বলতে আপনার প্রতিষ্ঠানের জন্য ব্যক্তিগত বিষয়, একদম প্রতিষ্ঠান কেন্দ্রিক। সেটি হচ্ছে যে এই যে আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা দেখেছি যে 8-10টা ব্যাংক বেশ নাজুক পরিস্থিতিতে পড়ে গিয়েছিল। এগুলোকে অনেকটা নার্সিং করে, খুবই সংবেদনশীলতার সাথে নার্সিং করে করে একটা পর্যায়ে আনার চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে জুলাই বিপ্লবের পরে প্রায় 7 মাস, 7.5 মাস চলে যাচ্ছে। এই সময়ের ভেতরে আপনাদের ব্যাংকের অবস্থা এখন কেমন? এখন হলো শুধু আপনারা কি আপনাদের গ্রাহকদের আস্থা এই সমস্ত কি কোন পর্যায়ে আছে? না, অবশ্যই আস্থা তো, ব্যাংক তো আস্থার উপরে নির্ভর করে চলে, কারণ ব্যাংক তো জনগণের আমানত রাখে। তো সে আমানতের খেয়ানত করা হয়েছিল, মাফিয়া চক্র তারা ব্যাংকগুলোকে লুটপাট করেছে, ব্যাংকিং করেনি। এরপরে এই জুলাই বিপ্লবের পরে এই সমস্ত ব্যাংকে বাংলাদেশ ব্যাংক যে বোর্ড করে দিয়েছে, খুবই ছোট ছোট বোর্ড, 5-6 জনের বোর্ড, এবং দেশের মেধাবী ব্যাংকার, হ্যাঁ, এবং যারা অভিজ্ঞ, অর্থনৈতিক ক্ষেত্রে অভিজ্ঞ, যাদের তারা কোনো স্টেক হোল্ডার না, তাদেরকেই ব্যাংকগুলোতে দেওয়ার কারণে পরিচালনা বোর্ড। তাহলে প্রথমত সুশাসন নিশ্চিত হয়েছে। এবং সেক্ষেত্রে আমি বলতে পারি ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের যিনি চেয়ারম্যান, উনি প্রথিতযশা ব্যাংকার এবং ইসলামী ব্যাংকের উনি দীর্ঘদিন ধরে ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। 2017 সালে ওনাকে জোর করে দেশের বাইরে পাঠানো হয়েছিল। উনি এসে হাল ধরেছেন এই ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের, যার কারণে উনি এই ব্যাংকিংটাকে যেভাবে বোঝেন এবং ইসলামী ব্যাংকিংকে যেভাবে বোঝেন সেভাবে নেতৃত্ব দিচ্ছেন। উনি শুধু ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের নেতৃত্ব দিচ্ছেন না, আমি মনে করি বাংলাদেশের ইসলামী ব্যাংকিং ক্ষেত্রে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, যার কারণে জনগণের আস্থা এই ব্যাংকের প্রতি বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয়ত হলো যে আমরা নতুন নতুন প্রকল্প, যেটা ইয়াং জেনারেশনের জন্য আমরা স্টুডেন্টদের অ্যাকাউন্ট খোলা, এরপরে টেকসই ব্যাংকিংয়ের জন্য গ্রামে ব্যাংকিং সেবা নিয়ে যাওয়া, নারী উদ্যোক্তা সৃষ্টি করা, মেয়েদেরকে সঞ্চয় উদ্বুদ্ধ করা, এই প্রকল্পগুলো হাতে নিয়েছি। এবং যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যে বিনিয়োগগুলো অনিয়মের মাধ্যমে হয়েছে, সেগুলোকেও রিকভার করার চেষ্টা করছি এবং দেশের যে প্রচলিত আইন আছে সে আইন অনুসারে চেষ্টা করছি। কোনো কোনো ক্ষেত্রে আমরা যারা মানে পরিস্থিতির কারণে খেলাপি হয়ে গেছিল তাদেরকে রিসুল করে দেওয়া, তাদের সঙ্গে এমিকেবল সেটেলমেন্টে যাওয়া, এইভাবে আমরা কিন্তু চেষ্টা করছি। এবং আরেকটি কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই মাফিয়া চক্র এবং গত সরকারের আমলে ব্যাংকাররাও কিন্তু একটা বেকায়দায় পড়ে গেছে। ব্যাংকারদের ভিতরে বড় একটা অংশ ক্ষতিগ্রস্ত ছিল, তাদেরকে আমরা ট্রেনিংয়ের মাধ্যমে, মোটিভেশনের মাধ্যমে এথিক্যাল ব্যাংকিং, মোরাল ব্যাংকিংও শেখাচ্ছি। জি, অনেক ধন্যবাদ আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া। আপনি আজকে কষ্ট করে একদম পুরো আধা ঘন্টার বেশি সময় দিয়েছেন আমাদেরকে এই আলোচনায়, এবং আপনার মাধ্যমে আপনার ব্যাংকের অবস্থা থেকে শুরু করে দেশের সার্বিক অবস্থা, অর্থনীতির একটা চালচিত্র মোটামুটি আমরা জানতে পেরেছি। আপনাকে এই জন্য অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আজকের যে অর্থনীতি নিয়ে আমরা আলোচনা করলাম, সেই অর্থনীতি নিয়ে আলোচনার পেছনে গিয়ে যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে যে বর্তমান সরকার দেশের অর্থনীতিকে আসলেই গতিশীল করার চেষ্টা করছে, এবং সেজন্য ব্যাংক, বিমা প্রতিষ্ঠানগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর নিশ্চয়ই ব্যাংক এবং বিমা প্রতিষ্ঠানগুলোর প্রতি আমাদের যে সমস্ত গ্রাহক ছিল তাদের আস্থা আবার ফিরে আসবে, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।